বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু কেবল বাংলাদেশিদেরই কাঁদায়নি, শোকে আচ্ছন্ন করেছে গোটা দক্ষিণ এশিয়াকে। যার প্রমাণ 31 ডিসেম্বর খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসা দক্ষিণ এশিয়ার নেতাকর্মীদের উপস্থিতি, যেখানে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। সাম্প্রতিক সংঘাত ও শত্রুতা ভুলে হাত মেলাতে দেখা গেছে ভারত ও পাকিস্তানের সরকারের দুই শীর্ষ কর্তাকে, যা ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক যাত্রার। ঢাকায় খালেদা জিয়ার জানাজায় এমন কর্মর্দন স্বপ্ন দেখাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্কের এক নতুন শুরুর। এই কর্মর্দন কতটা বরফ গলাতে সাহায্য করবে ভারত পাকিস্তান সম্পর্কে, সে সবই জানাবো। গত মে মাসে 4 দিন ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ ও দু দেশের রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি হুমকি ধামকিতে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। এশিয়া কাপে হাত পর্যন্ত মেলায়নি দুদেশের ক্রিকেটাররা। এমন প্রেক্ষাপটে ঢাকায় জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে হঠাৎ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের কর্মর্দনকে অপ্রত্যাশিত না বলে উপায় নেই। সাম্প্রতিক টানাপোড়েনের মাঝে এই দুই শীর্ষ কর্তার একটি ছবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ব্যাপক আলোড়ন তৈরি করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। কিভাবে এটি সম্ভব হলো তাই নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা। খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানের এই কর্মর্দন নিয়ে পরবর্তীতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সাদিক জানিয়েছেন, জয়শঙ্কর নিজেই আমার দিকে এগিয়ে এসে হ্যালো বলেন। আমি উঠে দাঁড়ালে তিনি নিজের পরিচয় দেন এবং হাসি মুখে হাত মেলান। আমি পরিচয় দিতে যাচ্ছিলাম, কিন্তু তিনি বললেন, আপনাকে আমি চিনি, পরিচয় দেওয়ার দরকার নেই। সাদিক আরও বলেন, জয়শঙ্কর প্রথমে নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন, তারপর আমার কাছে আসেন। কাজেই তিনি জানতেন কি করছেন। ঘরে অন্য কূটনৈতিকদের উপস্থিতিও তিনি বুঝতে পারছিলেন, তবুও হাসি মুখে এগিয়ে এসেছেন। অর্থাৎ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের ভাষ্য অনুযায়ী হাত মেলানোর প্রথম পদক্ষেপটা নিয়েছে ভারতই। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর সেই দেশের একজন শীর্ষ কর্তার সঙ্গে হাত মেলানোকে ভালোভাবে দেখেননি ভারতের অনেকেই। তবে পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। ইসলামাবাদের অনেক বিশ্লেষকই একে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষুদ্র ইঙ্গিত হিসেবে দেখছেন। ইসলামাবাদ ভিত্তিক পররাষ্ট্রনীতি বিশ্লেষক মোস্তফা হায়দার সায়েদ বলেন, নতুন বছরের শুরুতে এটি একটি ইতিবাচক ঘটনা। অন্তত কর্মকর্তাদের মধ্যে স্বাভাবিক সৌজন্য, হাত মেলানো, সম্মান দেখানো, যা কিনা এই যুদ্ধের পর থেকে অনুপস্থিত ছিল। অন্যদিকে পাকিস্তানের সাবেক মার্কিন রাষ্ট্রদূত সর্দার মাসুদ খান বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এমনভাবে হাত মেলাতে পারেন, এটা কল্পনাও করা যায় না। যুক্তরাষ্ট্র আগেই নিরপেক্ষ কোনো দেশ ভারত পাকিস্তান আলোচনার ইঙ্গিত দিয়েছিল, যদিও ভারত তা প্রত্যাখ্যান করেছিল। এদিকে এই কর্মর্দনকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ভারতের হিন্দুস্তান টাইমসের পররাষ্ট্র সম্পাদক রেজাউল হাসান লস্কর। তার মতে, একই ঘরে ছিলেন, সৌজন্যবশত হাত মিলিয়েছেন, এর বেশি কিছু নয়। তাছাড়া এই ঘটনার সব ছবি এসেছে বাংলাদেশ ও পাকিস্তানের দিক থেকে, ভারত থেকে নয়। ঐতিহাসিকভাবেই ভারত পাকিস্তান শত্রুভাবাপন্ন হলেও এবারের উত্তেজনার শুরু গত এপ্রিলে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হলে পাকিস্তানকে দায়ী করে ভারত। বিপরীতে পাকিস্তান দায় অস্বীকার করলেও 6 দশক পুরনো সিন্ধু পানি চুক্তি থেকে সরে দাঁড়ায় দিল্লি, যা নিয়ে বেশ কয়েকদিন পাল্টাপাল্টি বক্তব্যের পর 7 মে গভীর রাতে পাকিস্তানে হামলা করে ভারত। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে থামে সংঘাত, যদিও তৃতীয় পক্ষের মধ্যস্থতা অস্বীকার করে দিল্লি, যার জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বেড়েছে মোদী সরকারের। পাকিস্তানের 19% বিপরীতে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বিপরীতে ট্রাম্পকে যুদ্ধ বন্ধের কৃতিত্ব ও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে মন জয় করেছেন শাহবাজ সরকার। এছাড়া চীন, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছে পাকিস্তান, যা খানিকটা হলেও ভাবতে বাধ্য করছে মোদী প্রশাসনকে।
ঢাকায় দুই শীর্ষ কর্তার কর্মর্দন স্বপ্ন দেখালেও বাস্তবতা এখনো কঠিন। গত মে মাসের যুদ্ধে বড় প্রভাব পড়েছে সিন্ধু পানি চুক্তিতে। দিল্লি জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে, এতে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের আশঙ্কা করছে ইসলামাবাদ। বিষয়টিকে দেখছে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে। তাছাড়া দু দেশের রাজনীতিবিদরা উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যা পরিস্থিতিকে করে তুলছে আরো উত্তপ্ত। এই অবস্থায় পরিস্থিতি শান্ত না হলে শুধু হাত মেলানো বা সৌজন্যতা কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন আছে। এক্ষেত্রে বিশ্লেষক মোস্তফা হায়দার সাইদ বলেন, দুই দেশেরই স্বার্থে অন্তত ন্যূনতম যোগাযোগ থাকা জরুরি। ভারত বুঝেছে পাকিস্তানকে উপেক্ষা করে চলা আর সম্ভব নয়, ন্যূনতম যোগাযোগ হলেও শুরু করতে হবে। জাতীয় নির্বাচনের দিন 40 বাকি। অন্যবারের তুলনায় এবারে নির্বাচনে নজর কাড়ছেন তরুণ রাজনীতিবিদরা। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। হলফনামায় উঠে এসেছে সম্ভাব্য প্রার্থীদের সম্পদ বিবরণী। গণঅভ্যুত্থানের পরে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় তার বার্ষিক আয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের চেয়ে বেশি। তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বার্ষিক আয় সব রাজনৈতিক দলের প্রধানের চেয়ে বেশি। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির চেয়ে আয় ও সম্পদে এগিয়ে তার স্ত্রী। হলফনামায় দেখা যায় নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লাখ টাকা। পরামর্শক হিসেবে কাজ করে এই টাকা আয় করেন তিনি। তার কাছে নগদ রয়েছে 19,50,000 টাকা। ব্যাংকে জমা আছে প্রায় 3,85,000 টাকা। গহনা আছে 7,75,000 টাকার। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য 1,70,000 টাকা। আয়কর রিটার্নে নাহিদ ইসলামের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 32,16,122 টাকা মূল্যের। তিনি আয়কর দিয়েছেন 1,13,274 টাকা। আর তার স্ত্রীর কাছে নগদ আছে 2 লাখ টাকা। 10 লাখ টাকা মূল্যের গহনাও আছে তার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের হলফনামার তথ্য বলছে তার বার্ষিক আয় 20 লাখ টাকার বেশি। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ কোটি টাকার কাছাকাছি। তার কাছে নগদ রয়েছে 28,38,217 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার সঞ্চয় হিসেবে জমা 2,89,313 টাকা। নূরের শেয়ারে বিনিয়োগ 2,75,000 টাকা। আর উত্তরাধিকার সূত্রে পাওয়া অন্যান্য আমানতের পরিমাণ 55,80,311 টাকা। স্থাবর সম্পত্তির বিবরণে বলা হয়েছে নূরের নামে 82% কৃষি জমি রয়েছে, যা তিনি মাত্র 61,000 টাকায় কিনেছেন। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সবশেষ করবর্ষের আয়কর বিবরণীতে 90,43,841 টাকা সম্পদের তথ্য দেওয়ার বিষয়টি হলফনামায় তুলে ধরেছেন তিনি। নূর আয়কর দিয়েছেন 2,67,512 টাকা। 3,88,160 টাকা দেনা থাকার তথ্য দিয়েছেন তিনি। হলফনামায় স্থাবর ও অস্থাবর মিলিয়ে নূর তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখিয়েছেন 12,66,818 টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ 3 একর কৃষি জমির মূল্য দেখানো হয়েছে 10 লাখ টাকা। আর অস্থাবর 2,66,818 টাকার সম্পদের মধ্যে 1,35,877 টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখার তথ্য দিয়েছেন নূর। হলফনামা অনুযায়ী নূরের স্ত্রীর নগদ রয়েছে 30,941 টাকা। আসবাব রয়েছে 1 লাখ টাকা। নূর তার স্ত্রীর বার্ষিক আয় দেখিয়েছেন 1,91,880 টাকা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির তুলনায় তার স্ত্রীর বার্ষিক আয় ও সম্পদের পরিমাণ বেশি। হলফনামা অনুযায়ী জুনায়েদ সাকির বার্ষিক আয় 7,72,936 টাকা। এর মধ্যে ব্যবসা থেকে 1,20,141 টাকা, সঞ্চয়পত্র থেকে 2,795 টাকা এবং পেশা থেকে 6,50,000 টাকা আয় করেন তিনি। অন্যদিকে তার স্ত্রীর বার্ষিক আয় 23,09,211 টাকা। আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ 4,80,400 টাকা, সঞ্চয়পত্র থেকে 3,10,369 টাকা, পেশা থেকে 6,90,000 টাকা এবং বাড়ি ভাড়া ও দোকান ভাড়া থেকে 8,28,000 টাকা। স্থাবর সম্পদের হিসাবে জুনায়েদ সাকির নামে 11 একর অকৃষি জমি রয়েছে। এছাড়া একটি ফ্ল্যাটের জন্য 3,20,000 টাকা অগ্রিম জমা দিয়েছেন তিনি। 2025-26 অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী জুনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ 46,62,602 টাকা। অপরদিকে তার স্ত্রীর নামে রয়েছে 18.18 শতক কৃষি জমি, একটি ফ্ল্যাট ও একটি দোকান, যার মোট মূল্য দেখানো হয়েছে 1,22,93,304 টাকা।
সবকিছু ঠিকঠাক থাকলে তফসিল অনুযায়ী জানুয়ারির 20 তারিখ থেকে নির্বাচনী প্রচারে আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন প্রার্থীরা। নির্বাচনী আমেজের মধ্য দিয়েই আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। ডিসেম্বরের শেষ দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়েলের দাম রেকর্ড সর্বনিম্নে নেমে গেলে ইরানের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ, যা গড়িয়েছে টানা 6 দিনে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার পর দেশটিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, তেহরানের শত্রুদের সৃষ্টি করা অর্থনৈতিক চাপই এই পরিস্থিতির জন্য দায়ী। অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি দমনে আরও চেষ্টার আশ্বাস দেওয়া হলেও বিক্ষোভ এখনো থামেনি। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের দোকানিরা 28 ডিসেম্বর প্রথমবারের মতো দোকানপাট বন্ধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে বিক্ষোভে অন্তত 7 জন নিহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে 44 জনকে। দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই অর্থনৈতিক প্রতিবাদ ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের রূপ নিচ্ছে। দিন দিন বিক্ষোভের মাত্রা বাড়ছেই। এবারের বিক্ষোভ কতটা গুরুত্বপূর্ণ, বিক্ষোভকারীদের অভিযোগই বা কতটা বাস্তব, এই বিক্ষোভের পরিণতি কি হতে পারে, এই প্রশ্নগুলোতেই এখন সবার দৃষ্টি। বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর একটি ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি বিদেশি আর্থিক বাজারে ঢুকতে পারছে না, অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারছে না বিদেশে থাকা অর্থ। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা বাড়ায় পণ্যের দাম বেড়েছে আরও, আর এতে ভয়াবহ আকার নিয়েছে মুদ্রাস্ফীতি। 28 ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়াল ডলারের বিপরীতে নেমে যায় 14,20,000-এ। মাত্র 6 মাসে রিয়ালের মূল্য কমেছে প্রায় 56%। ফলে ইরানে দেখা দিয়েছে ভয়াবহ মুদ্রাস্ফীতি। খাদ্যপণ্যের দাম এক বছরে গড়ে বেড়ে গেছে 72%। তেহরানের ট্যাক্সি চালক মাজিদ ইব্রাহিম বলেন, সরকার যদি জ্বালানির দামের পাশাপাশি অন্য নিত্যপণ্যের দিকে নজর দিত তাহলে মানুষের কষ্ট কিছুটা কমতো। এবছরে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম 6 গুণ বেড়েছে। অনেক প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে 10 গুণেরও বেশি। 28 ডিসেম্বর তেহরানে গ্র্যান্ড বাজারে দোকানদারদের যে প্রতিবাদ শুরু হয়েছিল তা দ্রুতই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। নতুন বছরের আগের দিন পর্যন্ত ইরানের 31টি প্রদেশের মধ্যে 17টিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এতে দোকানদারদের পাশাপাশি অংশ নেয় শিক্ষার্থী সহ সমাজের নানা স্তরের মানুষ। সাধারণ মানুষের এমন প্রতিবাদ ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। 1 জানুয়ারি ইরানের আধা সরকারি ফার্স সংবাদ সংস্থা জানায়, দক্ষিণ পশ্চিম ইরানের লর্ডেগানে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। অজানা এবং মধ্য ইরানের কোহদাসত শহরে পাওয়া গেছে আরও 3 জনের মৃত্যুর খবর। ফার্স সংস্থার খবর অনুযায়ী কিছু বিক্ষোভকারী প্রাদেশিক গভর্নরের কার্যালয়, মসজিদ, শহীদ ফাউন্ডেশন, টাউন হল এবং ব্যাংক সহ বিভিন্ন প্রশাসনিক ভবনে পাথর ছোড়া শুরু করে। পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহার করছে কাঁদানে গ্যাস। আগের বিক্ষোভগুলো দমনের সময় অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। এবারও কিছু সংঘর্ষ হয়েছে, কিন্তু সরকার সরাসরি শক্তি প্রয়োগ করছে না। মনে হচ্ছে বিক্ষোভকারীদের বৈধ দাবি শুনতে সরকার প্রস্তুত। বিক্ষোভকারীদের উদ্বেগ কমাতে সরকার 31 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ করেছে। রিয়ালের পতনের পর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাস হেম্মাতি। 30 ডিসেম্বর তেহরান বিশ্ববিদ্যালয় সহ আরও 2টি প্রধান বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থাপকদের সরিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অসদাচরণের রেকর্ড এবং সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ সঠিকভাবে মোকাবিলায় ব্যর্থতার কারণে অপসারণ করা হয়েছে তাদের। 5 বছর আগে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার কাশেম সোলেইমানি নিহত হওয়ার স্মরণে 1 জানুয়ারি তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে পেজেশকিয়ান তার সরকারের অর্থনৈতিক সংস্কার এবং দুর্নীতি মোকাবেলায় প্রতিশ্রুতির উপর গুরুত্ব দেন। 2022 সালে 22 বছর বয়সী মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মাহসা আমিনিকে সেই বছরের সেপ্টেম্বরে সঠিকভাবে হিজাব না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। পশ্চিমাঞ্চলীয় শহর সাক্কেজে আমিনির শেষকৃত্যের পর শুরু হয় প্রথম বিক্ষোভ। নারীরা মৃত আমিনির প্রতি সংহতি দেখাতে তাদের মাথার স্কার্ফ ছিঁড়ে ফেলেন, যা পরে দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। লাখ লাখ মানুষকে নির্বিচারে করা হয় গ্রেপ্তার, ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস। মানবাধিকার সংস্থাগুলোর মতে পুলিশের গুলিতে প্রাণ হারান শত শত মানুষ। আন্তর্জাতিক সমালোচনার মুখে 2022 সালের ডিসেম্বরে মোরাল পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হলেও পরের বছর আবারও তাদের ফিরিয়ে আনা হয়। তবে এখন তারা পোশাক বিধি প্রয়োগে অনেক বেশি উদার, যদিও অনেক নারী এখনো আবার কঠোর নিয়ম চালু হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন। 1 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান অস্থিরতা নিয়ে বক্তব্য দেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় বা সহিংসভাবে দমন করে তাহলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। তার ভাষায়, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এগিয়ে আসবে। 1 জানুয়ারি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় ফার্সি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। এতে বিপ্লব পূর্ব ইরানের সিংহ ও সূর্য দেখা যায়, সঙ্গে লেখা অন্ধকারের বিরুদ্ধে লড়াই, আলোর জয়। গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের সময় তেল আবিব ও ওয়াশিংটন ইরানে হামলা শুরু করেছিল। যদিও মার্কিন দাবি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনায় চূড়ান্ত হামলার মাধ্যমে সংঘাত শেষ হয়েছে, তবুও জল্পনা আছে ভবিষ্যতে ইরানে আরও হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। 2026 সালের শুরুতে হাজার হাজার মানুষের আনন্দ উল্লাসের মাঝে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি এবং ঘোষণা করলেন নিউ ইয়র্ক শহরের জন্য নতুন গল্প লেখার। 34 বছর বয়সী এই ডেমোক্রেটিক নেতা বলেন, নিউ ইয়র্ক সিটি হল এমন এক নীতি বাস্তবায়ন করবে যাতে মানুষ নিরাপদে থাকতে পারে, জীবনযাত্রা সাশ্রয়ী হয় এবং শহরের উন্নতি সবার জন্য নিশ্চিত হয়। সরকার হবে সাধারণ মানুষের মতো যারা শহরে থাকেন, কাজ করেন, সংগ্রাম করেন। আর এই কথাগুলোই তাকে মেয়র নির্বাচনে অপ্রত্যাশিত জয় এনে দেয়। এছাড়া তার মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল সর্বজনীন শিশু যত্ন, বিনামূল্যে পাবলিক বাস পরিষেবা এবং শহরের নিজস্ব মুদি দোকান চালু করা। কিন্তু বিশ্লেষকদের মতে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়তো সহজ হবে না। শুরুতেই তাকে বড় কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও পাবলিক পলিসি বিভাগের অধ্যাপক প্যাট্রিক ইগান বলেন, মামদানি তার দেওয়া প্রতিশ্রুতিগুলো রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে নিউ ইয়র্ক শহর এত বড় যে সব পরিকল্পনা সফল হবে কিনা তা বলা যায় না। মামদানির মূল লক্ষ্য নিউ ইয়র্কের জীবনযাত্রার খরচ কমানো। তিনি চান ভর্তুকিযুক্ত আবাসনের ভাড়া বাড়ানো বন্ধ করতে এবং সবার জন্য বিনামূল্যে শিশু যত্ন চালু করতে। বিশেষজ্ঞদের মতে কিছু লক্ষ্য তিনি সহজেই পূরণ করতে পারবেন, যেমন ভর্তুকিযুক্ত বাসার ভাড়া বাড়ানো বন্ধ করতে চাইলে তিনি ভাড়া নিয়ন্ত্রণ বোর্ডে নিজের পছন্দের সদস্য নিয়োগ দিতে পারেন। তবে বিনা ভাড়ায় বাস চালানো বা সবার জন্য শিশু যত্ন চালু করতে হলে দরকার অনেক অর্থের, যা শহর ও রাজ্যের বাজেট ঘাটতির কারণে চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। তবে মামদানি পরিকল্পনা অনুযায়ী তিনি ধনীদের ওপর কর বাড়িয়ে প্রায় $9 বিলিয়ন সংগ্রহ করবেন এবং কর্পোরেট করের হার 7.25% থেকে বাড়িয়ে 11.5% করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এসব কর পরিবর্তনের জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হোচুল নির্বাচনে মামদানিকে সমর্থন দিলেও হয়তো তিনি মামদানির এত বড় কর বৃদ্ধিকে সমর্থন নাও করতে পারেন, বিশেষ করে যখন তিনি নিজেও পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট বলে উল্লেখ করেন। এমনকি তিনি হুমকি দিয়েছিলেন মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল তহবিল থেকে বঞ্চিত করার। তবে নির্বাচনের পর গত নভেম্বর মাসে ট্রাম্প ও মামদানি প্রথম বৈঠক প্রত্যাশার তুলনায় অনেকটাই বন্ধুত্বপূর্ণ ছিল। দুজনই একে অপরের প্রশংসা করেন। ট্রাম্প তখন বলেন তিনি বিশ্বাস করেন মামদানি ভালো কাজ করবেন। তবুও বাস্তবে দুজনের নীতিগত অবস্থান একেবারেই আলাদা। বিশেষ করে অভিবাসন ইস্যুতে দুই পক্ষের মধ্যে সংঘাত দেখা দিতে পারে। যদিও নিউ ইয়র্ক এখনও সেই সব শহরের তালিকায় নেই যেখানে ট্রাম্প প্রশাসন অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড পাঠিয়েছে। তবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই নিউ ইয়র্কে অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে। অন্যদিকে মামদানি স্পষ্ট করে বলেছেন, নিউ ইয়র্ক একটি অভিবাসীদের শহর, অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা পরিচালিত এবং একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত।
গত জুনে ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির আকস্মিক জয়ের পর অনেক বড় ব্যবসায়ী এবং ওয়াল স্ট্রিটের নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ শহর ছেড়ে যাওয়ার হুমকি দেন, আবার কেউ গোপনে অন্য প্রার্থীদের পক্ষে অর্থ খরচ করেন। তবে নির্বাচনে মামদানি এগিয়ে থাকায় পরিস্থিতি কিছুটা বদলায়। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করেন এবং তাদের কথা শোনার চেষ্টা করেন। তিনি জেপি মর্গান চেজের সিইও জেমি ডিমনের সঙ্গে বৈঠকের আশ্বাস দেন। পরে ডিম্যানও জানান মামদানি নির্বাচিত হলে তিনিও তাকে সহযোগিতা করতে প্রস্তুত। এছাড়া মামদানির রিয়েল এস্টেট ডেভেলপার জেফ্রি গুরালের সঙ্গেও দেখা করেন। গুরাল মামদানিকে বুদ্ধিমান ও ব্যক্তিত্ব সম্পন্ন বলে মন্তব্য করেন। তবুও অনেক ব্যবসায়ী এখনও চিন্তিত। তাদের আশঙ্কা, মামদানির অভিজ্ঞতার অভাব এবং ধনী ও কর্পোরেটদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের শহর ছেড়ে যেতে বাধ্য করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নিউ ইয়র্কের যে কোনো মেয়রের জন্য ব্যবসায়ী মহলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থ ও রিয়েল এস্টেট খাতে। অধ্যাপক ইগানের মতে, মামদানির এজেন্ডা অনেকটা আদর্শগতভাবে ব্যবসায়ী শ্রেণীর স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। নিউ ইয়র্কের প্রতিটি মেয়রের মতো মামদানির সামনেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কোভিড মহামারীর সময় নিউ ইয়র্কে অপরাধের হার বেড়ে যায়, যদিও 2025 সালে গুলি চালানো ও বড় ধরনের অপরাধের ঘটনা অনেকটা কমে এসেছে। এই পরিস্থিতি মামদানিকে জননিরাপত্তা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ দিচ্ছে। তিনি একটি কমিউনিটি সেফটি বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা মানসিক স্বাস্থ্য কর্মসূচি এবং সংকট মোকাবিলায় বিনিয়োগ করবে। এছাড়া সাবওয়ে স্টেশনগুলোতে আউটরিচ কর্মী মোতায়েন করা হবে। সাবেক মেয়র এরিক অ্যাডামসও একই ধরনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন সেগুলো গৃহহীনতা ও মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলার ক্ষেত্রে যথেষ্ট ছিল না। তবে মামদানি কিছুটা আস্থা অর্জন করেছেন আগের পুলিশ কমিশনার জেসিকা টিশকে প্রধান হিসেবে বহাল রাখার সিদ্ধান্তের মাধ্যমে। বিশ্লেষকদের মতে, জননিরাপত্তাই আসলে সাফল্য বা ব্যর্থতার পূর্বশর্ত। মানুষ যদি নিজেকে নিরাপদ মনে করে, তাহলে তারা অন্য অনেক চ্যালেঞ্জ মেনে নিতে রাজি থাকবে। আর যদি নিরাপত্তা অনুভূতি না থাকে, তাহলে খুব কম সমস্যাই তারা সহ্য করবে। Zohran Kwame Mamdani. Zohran Kwame Mamdani. পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়েই নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব শুরু করেছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সিটি হলের উন্মুক্ত প্রাঙ্গণে শপথ নেন 34 বছর বয়সী এই রাজনীতিক। কাগজে কলমে তিনি নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র এবং পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়া প্রথম মেয়র। শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই সাবেক মেয়রের জারি করা ইসরায়েল সংক্রান্ত একটি নির্বাহী আদেশ বাতিল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। গণতান্ত্রিক সমাজতন্ত্রী পরিচয়ে নির্বাচনে নেমে গত নভেম্বরে জয়ী হন মামদানি। অভিষেক ভাষণে তিনি স্পষ্ট করেই বলেন, আমি একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছি, এই পরিচয়েই শাসন করে যেতে চাই। তার ভাষায়, প্রশাসন সবসময় সফল নাও হতে পারে, তবে সাহসের কোনো অভাব থাকবে না। শপথ গ্রহণের পরপরই বড় ধরনের সিদ্ধান্ত নেন নতুন মেয়র। 2024 সালের 26 সেপ্টেম্বরের পর সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেন তিনি। এর মধ্যে অন্যতম ছিল একটি নির্দেশনা, যেখানে মেয়রের কার্যালয়ের কর্মকর্তা ও নিয়োগপ্রাপ্তদের ইসরায়েল বর্জন বা দেশটিতে বিনিয়োগ প্রত্যাহার থেকে বিরত থাকতে বলা হয়েছিল। মামদানির সিদ্ধান্তে সেই নির্দেশনাও বাতিল হয়ে যায়। এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক ও আদর্শিক অবস্থানই মূল চালিকা শক্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। মামদানি নির্বাচনের সময় থেকেই মানবাধিকার, ফিলিস্তিন প্রশ্ন এবং রাষ্ট্রীয় নীতিতে নৈতিক অবস্থানের কথা বলে আসছিলেন। সাবেক মেয়রের ওই নির্দেশনাকে তিনি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলেই দেখেছেন বলে ধারণা করা হচ্ছে। মামদানির শপথ অনুষ্ঠান হয়েছে 2 ধাপে। 31 ডিসেম্বর মধ্যরাতে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে প্রথম দফায় শপথ নেন তিনি। দ্বিতীয় দফায় বৃহস্পতিবারের অভিষেক অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেন ডেমোক্রেটিক আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। শপথ পাঠ করান সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেন, ঘৃণা ও বিভাজনের এই সময়ে নিউ ইয়র্কবাসী এমন এক সরকার বেছে নিয়েছে যারা সবার জন্য কাজ করবে।
নতুন মেয়রের সামনে চ্যালেঞ্জও কম নয়। বিনামূল্যে বাস সেবা, শিশু পরিচর্যা এবং বাড়ি ভাড়া কমানোর মতো প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজন বিপুল অর্থ। উচ্চবিত্তদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা থাকলেও এর জন্য অঙ্গরাজ্য সরকারের সমর্থন দরকার। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সামলানোও মামদানির জন্য বড় চ্যালেঞ্জ। তবে শপথের দিনে ইসরায়েল সংক্রান্ত নির্বাহী আদেশ বাতিল করে মামদানি স্পষ্ট বার্তা দিয়েছেন, নতুন নিউ ইয়র্কে নীতিগত অবস্থান ও সাহসী সিদ্ধান্তই হবে তার শাসনের মূল ভিত্তি। রাতের অন্ধকারে একটি স্বাধীন দেশের রাজধানীর কঠোর নিরাপত্তা বেষ্টিত প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি গায়েব। কি অবাক হচ্ছেন? বিস্মিত হওয়ার মতো এ ঘটনার কারিগর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা দম্ভের সঙ্গে ঘোষণা দিয়েছেন তিনি। এক্ষেত্রে তোয়াক্কা করেননি আন্তর্জাতিক আইনের। এই ঘটনা বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখায় নিজের লক্ষ্য পূরণে কতটা বেপরোয়া হতে পারেন তিনি। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ক্ষমতার লাগাম টানবে কে? মাদুরোকে সন্ত্রাসী ও মাদক কারবারি আখ্যা দিয়ে অনেকদিন ধরেই ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছিলেন ট্রাম্প। $5 কোটি ঘোষণা দিয়েছিলেন মাদুরোর মাথার দাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। ক্ষমতা ছাড়তে নারাজ ছিলেন প্রেসিডেন্ট। ট্রাম্পের আগে ভেনেজুয়েলার বামপন্থী কর্তৃত্ববাদী সরকারকে সরানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের পূর্বের নেতারাও, কখনো মাদক পাচার ঠেকানোর অজুহাত, তো কখনো তেলের স্বার্থ কিংবা আঞ্চলিক প্রভাব বিস্তারের কারণে ভেনেজুয়েলায় নিজেদের পুতুল সরকার বসাতে চেয়েছে ওয়াশিংটন। কিন্তু কেউই ট্রাম্পের মতো এতটা আগ্রাসী ছিলেন না। মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণে নজিরবিহীন সেই কাণ্ডই এবার ঘটিয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ক্ষমতা প্রয়োগের এক অনিয়ন্ত্রিত রূপ ট্রাম্প বিশ্ববাসীকে দেখালো বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে মাদুরোকে গ্রেপ্তারের বৈধতার প্রেক্ষাপটটাও তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। তাকে বিশাল আঞ্চলিক মাদক পাচার নেটওয়ার্কের মূল হোতা বলে অভিযুক্ত করেছে। কিন্তু সমস্যা হলো, এক্ষেত্রে এখন পর্যন্ত কোনো মাদক পাচারের প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন। তবে এটা সত্য যে ভেনেজুয়েলা উপকূল ব্যবহার করে মাদক পাচার হয়। সেক্ষেত্রে পাশের দেশ কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক হওয়ায় এবং মেক্সিকো ও কলম্বিয়ার কার্টেলগুলো অন্যতম আলোচিত হওয়ায় তাদের বিরুদ্ধেই বেশি অভিযোগ থাকার কথা ট্রাম্পের। ব্যবস্থা গ্রহণ করার কথা সেই দেশগুলোর বিরুদ্ধে, অথচ তাদের বাদ দিয়ে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছেন ট্রাম্প, যা ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। বিশ্লেষকদের ধারণা, ভেনেজুয়েলার হামলার গভীরে রয়েছে ওয়াশিংটনের আরও বড় লক্ষ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারের জন্য ভেনেজুয়েলা সুবিধাজনক হওয়ায় এর নিয়ন্ত্রণ নিতে চায় ওয়াশিংটন। এর বাইরে বর্তমানে যুক্তরাষ্ট্রের আশ্রয় নেওয়া লাখ লাখ ভেনেজুয়েলার নাগরিককে নিজ দেশে ফেরানোর রাস্তা পরিষ্কার করতে চায় ট্রাম্প প্রশাসন। কিন্তু এখানেও প্রশ্ন আছে, মাদুরোর উত্তরসূরি কে হচ্ছেন তার উপরেই নির্ভর করছে ট্রাম্পের উদ্দেশ্য হাসিল হবে কিনা। মাদুরোর উত্তরসূরি হয়ে নতুন করে কে অপহরণের ঝুঁকি নিতে রাজি হবেন তা নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র বিরোধী ক্ষোভ উস্কে দেবে, না অর্থনীতি ভঙ্গুর করে দেওয়া একনায়কতন্ত্রের পতনে উল্লাস করবে দেশটির সাধারণ মানুষ, সেটি এখনও স্পষ্ট নয়। তবে কোনো কারণে দেশটিতে যদি বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে সেটার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। কাজেই আপাত দৃষ্টিতে মাদুরোকে তুলে নিয়ে ট্রাম্প রাজনৈতিকভাবে জয়ী হলেও এরপর কি হতে চলেছে সেই প্রশ্নের উত্তর খোঁজাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় বড় আকারের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এই অভিযানের পর নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, আর অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে। কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে প্রত্যাখ্যান করে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।
এই হামলার পরপরই কলম্বিয়া, কিউবা, ইরান, রাশিয়া ও স্পেন সহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানাতে শুরু করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, বিশ্বকে সতর্ক থাকতে হবে, কারণ ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছে। আমি মনে করি শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং মানবিক মর্যাদার সুরক্ষা যে কোনো সশস্ত্র সংঘাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল যুক্তরাষ্ট্রের এই হামলাকে অপরাধমূলক আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলা শুধু ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে নয়, গোটা লাতিন আমেরিকার বিরুদ্ধেও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। ইরানও এই হামলার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আক্রমণ দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের সশস্ত্র আগ্রাসনের ঘটনায় গভীর উদ্বিগ্ন রাশিয়া। মস্কো বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানো নয়, বরং সংলাপের মাধ্যমে সংকটের সমাধান খোঁজা জরুরি। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় সংযম প্রদর্শন, উত্তেজনা হ্রাস এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানিয়েছে, যদি পরিস্থিতি খুব খারাপ হয় তাহলে শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে প্রস্তুত তারা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया।